আমাদের আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে অল্প একটু হয়েছিল, আমি একটু রিক্যাপ করি, তোমরা ভুলে গেলে। সেটা হলো যে নিউক্লিয়াস কেমন তার উপর ভিত্তি করে, তাই না? নিউক্লিয়াস কেমন তার উপর ভিত্তি করে আমরা দেখলাম যে কোষ হলো দুই রকমের হয়। একটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। এই প্রো আর ক্যারিওটিক, প্রো মানে কি আদি, তাই না? প্রো মানে আদি, আর ক্যারিওটিক কথাটা হচ্ছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, মানে আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস বলতে কি বোঝায়? এটা হলো ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক সেল, এই ইউ মানে হলো প্রকৃত বা ভালো, এরকম কিছু বোঝায়। হ্যাঁ, প্রকৃত বা ভালো। আর এই যে ক্যারিওটিক মানে ক্যারিয়ন থেকে আসছে, ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। তো এখন হচ্ছে এদেরকে কেন ভালো নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস বলা হচ্ছে? কারণ হচ্ছে এদের যে নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মতো গঠন দেখা যায়, তাই না? এই জিনিসটা কিন্তু বাইরের দিকে আবার আবরণ আছে, এই আবরণ দিয়ে ঘেরা থাকে, বাইরে একটা আবরণ দিয়ে ঘেরা থাকে। তাহলে এর একটা কোষ মনে করো, প্রকৃত কোষ। সেই প্রকৃত কোষের যে নিউক্লিয়াস সেটা এরকম সুন্দর, মানে সুগঠিত। মানে যেমন ধরো এর নিউক্লিয়ার আবরণ আছে, তারপরে নিউক্লিওলাস, এর বাংলা অর্থ হলো অধিক ঘন বা উজ্জ্বল দানা, এটা বোঝায় নিউক্লিওলাসের বাংলা অর্থ। হ্যাঁ, অধিক ঘন বা উজ্জ্বল দানা, নিউক্লিওলাস এর বাংলা অর্থ। আবার এর মধ্যে কিন্তু তরল উপাদান আছে, তার নাম নিউক্লিওপ্লাজম, সবকিছু আছে। কিন্তু এই কোষ দেখো, এই কোষে যেটা হয় সেটা হলো এদের শুধুমাত্র এই যে সুতার মতো যে গঠন, সেইটাই শুধু আছে, কিন্তু এর বাইরে আবরণ কিছু নাই। হ্যাঁ, মানে এই ডিএনএ এটা হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে মিশে আছে, বাইরে এরকম ঘের দেয়া নাই, মানে ঘেরা নাই, তাই না? তো এটা তোমরা আগে থেকে কিছুটা জানো। এখন এই সুতাগুলাকে আমরা কি বলি? ক্রোমাটিন বলি, তাই না? এটা কি ক্রোমোসোম বলা যাবে? বলো তো, মনে আছে কিনা? ক্রোমাটিন কি ক্রোমোসোম বলা যায়? হ্যাঁ, ক্রোমোসোম আর টিন মানে হচ্ছে সুতা। মানে কি? তোমার নাম কি যেন বলেছি? জোহরা। বলো তো জোহরা, ক্রোমাটিন আর ক্রোমোসোম এর মধ্যে কি পার্থক্য আছে? ক্রোমাটিন আর ক্রোমোসোম, মানে ক্রোমাটিন আর ক্রোমোসোম এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? তোমরা বলতে পারবা ক্রোমাটিন আর ক্রোমোসোম এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আহার, ক্রোমাটিন আর ক্রোমোসোম এর মধ্যে কি পার্থক্য আছে? ক্রোমাটিন ক্রোমোসোম এর মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য ভুলে গেছো? বলো। হ্যাঁ, ইচ্ছা করো। একটা হচ্ছে রঙিন সুতা, একটা হচ্ছে তোমার মনে ছিল? হ্যাঁ, যখন তুমি বলছিলা, যখন দেখো জোহরে দেখো, হ্যাঁ, যে ক্রোমাটিনের বাংলা অর্থ হলো, এই ক্রোমা মানে কি? ক্রোমোসোম। এই ক্রোমা মানে কি? ক্রোমোসোম। আর এই যে টিন মানে সুতা। ক্রোমোসোম যখন সুতার মতো, তখন এর নাম হয় ক্রোমাটিন। বাংলাটা খেয়াল করলে বুঝতে পারবা যে এটার মধ্যে পার্থক্য আছে। যখন ক্রোমোসোম থাকে এরকম সুতার মতো, তখন এর নাম হয় ক্রোমাটিন। আর এই সুতার মতো ক্রোমাটিন যখন কোষ বিভাজন হয়, তখন এরা খাটো আর মোটা হয়ে যায়, এদেরকে আলাদাভাবে গণনা করা যায়। যখন হচ্ছে আলাদাভাবে গণনা করা যায়, এবং এদেরকে কিন্তু আমরা মাকুতন্ত্রের সাথে দেখতে পাই, তাই না? এই যে মাকুতন্ত্র, এদেরকে কি বলা হয়? মাকুতন্ত্র বলা হয়, তাই না? মাকু মানে যার দুই প্রান্ত সরু, মাঝের অংশ চওড়া, তাকে বলা হয় মাকু।
আর এদেরকে আমরা ইংরেজিতে কি বলি, স্পিন্ডল যন্ত্র বলি, তাই না? মনে আছে স্পিন্ডল যন্ত্র বলার কারণ কি, কেন এদেরকে স্পিন্ডল যন্ত্র বলা হয়? এদেরকে স্পিন্ডল যন্ত্র বলার কারণ কি? আচ্ছা ভুলে গেছি, রিভিশন হ্যাঁ, হ্যাঁ। করতে। আচ্ছা দেখো, স্পিন্ডল যন্ত্র বলার কারণ কি, এখানে যে ক্রোমোসোম গুলো আছে, হ্যাঁ, তোমার খাতা স্পিন্ডল যন্ত্র বলার কারণ হচ্ছে এখানে যে ক্রোমোসোম গুলো থাকে, এই ক্রোমোসোম তো এই যে খাটো আর মোটা হয়ে গেছে, এখন কিন্তু এটাকে আর তুমি ক্রোমাটিন বলতে পারবে না, তাই না? এটার নাম কি এখন ক্রোমোসোম। এখন এটা কি ক্রোমাটিন বলা যাবে? যাবে না, তাই না? এখন এটার নাম হলো ক্রোমোসোম হয়ে গেছে। কারণ ক্রোমোসোম মানে আমরা জানি যে ক্রোম মানে হলো রঙিন, ক্রোম মানে হলো রঙিন, এই যে ক্রোমা, ক্রোমা মানে রঙিন, আর সোম মানে বস্তু, মানে রঙিন বস্তু। কেন রঙিন বস্তু? কারণ যখন এরা খাটো আর মোটা হয়, এদেরকে রং দিলে রং ধারণ করে, কিন্তু এই অবস্থায় তুমি যতই রং দাও ও রং ধারণ করবে না। এই জন্য এটাকে আমি রঙিন বস্তু বলতে পারছি না। আর এটাকে রঙিন বস্তু কেন বলতে পারছি? কারণ এটা রং দিলে রং ধারণ করে, এটাই তো পার্থক্য, তাই না? তাহলে পরীক্ষার খাতায় তুমি যদি এটাকে চিহ্নিত করো যে ক্রোমোসোম, তাহলে জিরোর বেশি পাবা না, পাবা জিরোর বেশি, তাই না? যেমন ধরো যে ওই যে বলে রিক্সা করে একজন যাচ্ছে, স্বামী স্ত্রী যাচ্ছে, স্বামীটা মনে করো খুব মোটা, আর তার স্ত্রী খুবই চিকন। এখন হলো একজন জিজ্ঞাসা করছে যে ভাই কেমন আছেন? তো বলছে যে এই তো মোটামুটি। আর স্ত্রী বলছে যে তুমি মোটা বলে আমাকে মুটি বললে কেন? তো ও বলছে মোটামুটি, বলছে তুমি মোটা, তা আমাকে কেন মুটি বললে? আমি মুটি, যে আমাকে তুমি মুটি বলছো। তো এখন চিকন মানুষকে তো মোটা বলা যাবে না, চিকন মানুষকে মোটা বলা যাবে? তো এইখানে এইটাকে তুমি মোটা কেন বলবা? এই তো রং ধারণই করে না, তাহলে এর নাম রং ধারণকারী বস্তু কেন বলবা, তাই না? এই জন্য তোমাকে জিরোর বেশি দিবে না, কারণ তুমি তো জানোই না বিষয়টা, তাই কি না? তো এই জন্য বেসিক জানতে হবে, বেসিকের উপরেই কিন্তু তোমার পরবর্তীতে যখন ইন্টারমিডিয়েটে পড়বা, আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টই হলো মুখস্থ ব্রেন, হ্যাঁ, কোনো কিছু বোঝা নাই সোজা নাই, হ্যাঁ, অথচ বলছে যে আমি সব পারি, আমি সব বুঝি, কিন্তু কিছুই বোঝে না, ধরতে গেলে দেখা যাচ্ছে কিছুই বুঝছে না। কারণ আমি তো যে ইন্টারমিডিয়েটে পরীক্ষা নিতে যাই, রাজশাহী কলেজ স্টুডেন্টকে আমরা সব থেকে ভালো জানি, অথচ রাজশাহী কলেজ স্টুডেন্টরা এগুলা ঠিকঠাক করে বলতে পারে না, কেন এর নামে এগুলো সেইগুলো, তাহলে এই যে খালি মুখস্থ ব্রেন, এই কারণে বাংলাদেশের বৈজ্ঞানিক তৈরি হয় না, মানে বেসিক টেসিকের উপরে অত ইয়ে নাই, মুখস্থের উপর তো চালাই খালি, বুঝছো? তাহলে আর কোন বিষয় কোনটা? রঙিন আর রঙিন না। ও মানে এটার নাম কেন হলো রঙিন বস্তু? ক্রোমোসোম মানে রঙিন, তাই না? ক্রোমো মানে রঙিন, সোমা মানে বস্তু, এর নাম হলো রঙিন বস্তু। কেন এটাকে রঙিন বস্তু বলা হচ্ছে? কারণ হচ্ছে যে যখন বৈজ্ঞানিকরা স্থির অবস্থায়, যখন কোষ বিভাজিত হচ্ছে না, এরকম একটা স্থির অবস্থায় যখন হচ্ছে এখানে রং দেয়, রং দেওয়ার পরেও এই সুতাগুলো কোনো রং ধারণ করে না, সুতাগুলো কোনো রং ধারণ করে না। ধরো তুমি একটা চিকন সুতা ধরে আছো, এর উপরে যদি রং খেলো, তো চিকন সুতাতে ওইভাবে রং লাগবে না, কিন্তু সুতাকে জড়া পাকিয়ে, দলা পাকিয়ে যদি তারপরে রং দাও, তাহলে ভালো করে চুপসে যাবে, রঙে একবার ভরপুর হয়ে যাবে, তাই না? মানে তখন মোটা হয়ে যাবে তো, তাই কি না? তো তাহলে এটাতে রং দিলে রং ধারণ করে না, সুতাগুলো রং ধারণ করে না, এর মধ্যে যে পানি আছে পানির সাথে মিশে যায়, রং ধারণ করে না। কিন্তু যখনই এরা কোষ বিভাজিত হয়, তখন এই সুতাগুলো কি হয়, কাছাকাছি আসে, সুতাগুলো দূরে না থেকে, ধরো এমনি অবস্থায় পেঁচায় মেচে আসে, এরকম করে পেঁচায় মেচে আসে, কিন্তু যখন কোষ বিভাজন হয় তখনই এটা কি হয়, এরকম করে কাছাকাছি আসে, তাই না? এরকম কাছাকাছি আসে, আর কাছাকাছি আসে বলেই তো এটা মোটা হয়ে যায়, এবং এটা রং দিলে তখন রং ধারণ করে। তাহলে রং ধারণ করে তখন বলবো রঙিন বস্তু, তখন বলবো কি রঙিন বস্তু। রং ধারণ করিনি তখন বলবো যে রঙিন বস্তুটা যখন চিকন সুতার মতো, রঙিন বস্তুটা যখন চিকন সুতার মতো, মানে কি ক্রোমাটিন, ক্রোমা মানে ক্রোমোসোম, টিন মানে সুতা, তার মানে ক্রোমোসোমটা যখন সুতার মতো তখন হলো ক্রোমাটিন।
তো এখন আমরা তো জানি ক্রোমাটিন হোক আর ক্রোমোসোম হোক দুইজনাই কিন্তু গঠিত কি দিয়ে, ডিএনএ আর প্রোটিন দিয়ে। ডিএনএ যোগ প্রোটিন, ক্রোমোসোম তাই ডিএনএ আর প্রোটিন। কারণ তুমি যখন একবারে তোমার বয়স যখন একদিন, তাই না, তখনও তুমি যা যা দিয়ে গঠিত এখনো তুমি তাই তাই দিয়ে ধরো গঠিত, তাই না, বাহ্যিক ভাবে তাই তো, হ্যাঁ তাই তাই দিয়ে গঠিত। তখন যা যা দিয়ে গঠিত এখনো তাই তাই দিয়ে গঠিত, খালি বড় হয়েছে এই যা, তাই না। তো কাজে এই ক্রোমাটিন থাকতে যা দিয়ে গঠিত, মোটা হওয়ার পরেও তাই দিয়ে গঠিত। এখন তোমাদের মধ্যে কেউ যদি অনেক মোটা হয় তখন কিন্তু তুমি বলবা যে আগে আমি যা যা দিয়ে গঠিত ছিলাম এখন আমি তা দিয়ে গঠিত না, তাই বলবা? তুমি কি বলবা যে আগে আমার শরীরে কঙ্কাল ছিল এখন কিন্তু কঙ্কাল নাই? তাহলে তো তোমার ভূত বলবে, তাই না, কঙ্কাল ছাড়া মানুষ পাই, মানে আগে যা ছিল এখনো তাই আছে, তাই না। আচ্ছা, তাহলে এই জন্য দুটোই কিন্তু একই জিনিস দিয়ে গঠিত। এখন কথা হলো বইয়ের মধ্যে আছে যেটা তোমাদের অজানা কথা, সেটা হলো যে আদি কোষদের হিস্টোন প্রোটিন থাকে না, এটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন। আর প্রকৃত কোষদের হিস্টোন প্রোটিন থাকে, এই জিনিসটাই তোমাদের একটু অজানা। আর নরমালি তোমরা এটা জানো যে আদি কোষদের কিন্তু নিউক্লিয়ার আবরণে নাই, আর নিউক্লিয়ার আবরণে নাই বলেই তার কোষীয় অঙ্গাণু নাই, তার কোষীয় অঙ্গাণু হয় না। কারণ ম্যাক্সিমাম কোষীয় অঙ্গাণু তৈরি হয়েছে নিউক্লিয়ার আবরণের থেকে, নিউক্লিয়ার আবরণী থেকে। আগের দিন বলেছিলাম, যে দেখাইছিলাম, তাই না। তো ওই কারণে নিউক্লিয়ার আবরণী আদি কোষদের নিউক্লিয়ার এরকম আবরণ নাই, তাই ওর কোষীয় অঙ্গাণু তেমন একটা নাই, তাই তো। তো এখন কথা হলো যে প্রকৃত কোষদের হিস্টোন প্রোটিন থাকে আর আদি কোষদের হিস্টোন প্রোটিন থাকে না, এই জিনিসটাই খালি বোঝার, বাকিগুলো তোমরা পড়লে একটু বুঝতে পারবে, তার বাকি সব বুঝতে পারবে। হ্যাঁ, সেটা একটু দেখো যে হিস্টোন প্রোটিন আর নন হিস্টোনের ব্যাপারটা কি। প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষে, প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষে বলা হচ্ছে হিস্টোন প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিন থাকে, কিন্তু আদি কোষদের হিস্টোন প্রোটিন থাকে না। এখানে একটা লজিক জানতে হবে, প্রকৃত কোষদের হিস্টোন প্রোটিন থাকে, আদি কোষদের থাকে না, তাহলে ওর কেন আছে আর আরেকজনের কেন নাই? অনুমান করে বলতে পারবা? একজনের আছে আরেকজনের নাই, ওর আছে ওর নাই, কেন হলো আদি কোষদের হিস্টোন প্রোটিন থাকে না আর প্রকৃত কোষদের হিস্টোন প্রোটিন থাকে? পারা যাবে? পারা যাবে? দেখো এটার কারণটা কি। হ্যাঁ, আসলে সমস্যা হলো সায়েন্স পড়ার মজা হলো তুমি তখন পাবা, সায়েন্স মানে কি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব সায়েন্স, তাই না, ম্যাথও সায়েন্স। একটা থিওরি, ওই থিওরিটা কিভাবে আসলো ওইটাও তোমাকে বের করবা, তখন তোমার ওটা ভালো লাগে। ফিজিক্সের থিওরি কিভাবে আসলো ওটা তোমাকে বের করতে হবে, তখন তোমার ভালো লাগে। বায়োলজির ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ কেন এর নাম এটা হলো, তখন তোমার সায়েন্স পড়ার মজা, তখন তোমার ভালো লাগবে, তখন পড়তেও ইচ্ছা করবে বেশি বেশি। আর তুমি না বুঝে আর ডাইরেক্ট মুখস্থ করবা, মাথায় তোমার ঢুকবে না, একদিক দিয়ে ঢুকাবা আর একদিক দিয়ে বের হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য সবকিছু লজিক জেনে পড়বা। তো দেখো যে অথচ দেখো তুমি পরীক্ষা করে দেখবা তোমাদের স্কুলে কেন রাজশাহীর যে সব থেকে বিখ্যাত স্কুলগুলো যেগুলো আমরা ধরি আর কি, রাজশাহী শহরে ল্যাবরেটরি বলো বা কলেজে বলো, পিএন বলো, আরেকটা হচ্ছে হেলেনাবাদ, অনেকে বলে হেলেপড়া স্কুল, এই সমস্ত স্কুলের তুমি যদি ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লকে যদি এইসব কথা বলো যে কেন আদি কোষদের হিস্টোন থাকে না আর প্রকৃত কোষদের হিস্টোন থাকে, হিস্টোনের বাংলা অর্থ কি, এটা যদি কোশ্চেন করো একবারে সাথে সাথে হাগিয়ে বলতে পারবে, ডাইরেক্ট মুখস্থ করছো, বুঝতে পারছো? ওদেরকে কেন তুমি রাজশাহী কলেজে যে ফার্স্ট হয় তাকে প্রশ্ন করবে, যদি আমার কাছে না পড়ে থাকে তাহলে আর কি, আমার কাছে পড়ে থাকলে পারবে, কিছু তো আছে আমার কাছে পড়ে, যদি তুমি প্রশ্ন করে থাকো একবার হাগিয়ে বলতে পারবে, পরীক্ষা করে দেবে, খালি পরীক্ষা করবা, দেখবা যে তোমার স্কুলের ফার্স্ট বয়, হ্যাঁ, খালি একটু প্রশ্ন করবো, বুঝতে পারছো? দেখবে একবার হাগিয়ে দেবে, খালি কারণ কি আমার হলো অভিজ্ঞতা, আমি তো হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা নিচ্ছি, আমি দেখেছি যে সবাই ম্যাক্সিমাম এই কাজটাই করে, লজিক না জানে ডাইরেক্ট মুখস্থ, বুঝতে পারছো?
তো এই জন্য লজিক জানলে ভালো কি তোমার ইন্টারমিডিয়েট বেসটা শক্তিশালী হবে। তখন ইন্টারমিডিয়েট তোমার খুবই কি আর এগুলো তো আর কি আগেই তো শিখছে, তখন আর তাছাড়া তোমার নতুন নতুন লাগবে কি এগুলা। হ্যাঁ, বুঝতে পারছো তো? এই তো দেখো, হিস্টোন প্রোটিনের বাংলা অর্থ হলো জাল প্রোটিন। জাল প্রোটিন প্রোটিনের বাংলা অর্থ তো তোমরা জানো। আমরা প্রোটিনের বাংলা অর্থ বলি হচ্ছে আমিষ। আমিষ বা প্রোটিনের আরেকটা বাংলা অর্থ আছে, বলো তো কি? আমিষ বা প্রোটিনের আরেকটা বাংলা অর্থ আছে। মিশ্রিত বাংলা। হ্যাঁ, ওই বাংলার আরেকটা বাংলা কি? বাংলা কথা সাধারণত ওয়ানের বাচ্চাও তো বুঝবে, তাই না? তুমি ওয়ানের বাচ্চাকে যদি বলো যে আমিষ, ও বুঝবে? বুঝবে না কিন্তু, তাই না? ঠিক না? তাহলে মাতৃভাষা তো ওয়ানের বাচ্চা বোঝার কথা, কিন্তু বুঝবে না। তারপরে এটা আসল বাংলা, এটা সংস্কৃত ভাষা। আমিষটা হলো সংস্কৃত ভাষা, বুঝছো? আমাদের মতো অনেক অন্য ভাষা মিশে আছে। বাংলা হয়তোবা 35 না 40%, আর বাদ বাকি ফার্সি আছে, আমাদের মধ্যে তোমার সংস্কৃতি আছে, উর্দু আছে, হিন্দি আছে, অনেক কিছু মিশে আছে। হ্যাঁ, ইংরেজি তো আছেই, বুঝছো? তো এই মিশে আছে। এবং এখন এমন হয়ে গেছে যে তোমার অনেক ইংরেজি শব্দ আছে, ওটা আমরা বাংলা হিসেবে জানি। হ্যাঁ, যেমন হলো হ্যাঁ চেয়ার টেবিল, ওটা বাংলা হিসেবে জানি। যেমন রিকশাওয়ালা পর্যন্ত, তোমার যদি রিকশাওয়ালা, অনেক রিকশাওয়ালা আছে এরকম যে রিকশাওয়ালাকে তুমি যদি যাই বলো যে ভার্সিটি যাবে, আর তুমি যদি বলো বিশ্ববিদ্যালয় যাবে, এটা কোন জায়গা? বিশ্ববিদ্যালয় আর চিনবে না। হ্যাঁ, আবার ধরো যে তুমি কলেজের বাংলা অর্থ আসলে মহাবিদ্যালয়, তুমি যদি বলো যে মহাবিদ্যালয় যাবে, বুঝবে না, দেখো ওইটা আবার বুঝে এরকম আর কি। এখন প্রোটিনের বাংলা অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিষ বা প্রোটিনের বাংলা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এটা আমাদের একটা জীবদেহ গঠনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুঝতে পেরেছো? প্রোটিন। এখন প্রকৃত কোষে যে ক্রোমাটিন থাকে, সেই ক্রোমাটিনে তো ডিএনএ আছে আর হিস্টোন আছে। তো তাহলে এই ডিএনএ হিস্টোন একসাথে আছে কিন্তু, হ্যাঁ, আদি কোষে কিন্তু নাই। হ্যাঁ, এটা কিন্তু আমরা এটা করাচ্ছি। হ্যাঁ, আদি কোষ পরে দেখাচ্ছি। এখন কথা হলো যে কিভাবে থাকে। তো প্রকৃত কোষে ডিএনএ বিশাল লম্বা, বলা হচ্ছে একটা মানুষ যত লম্বা তার থেকে 3 গুণ লম্বা হলো মানুষের একটা ক্রোমোসোম বা ক্রোমাটিন। বুঝা গেল? মানুষের চাইতে লম্বা। মানুষের থেকে লম্বা, কিন্তু অনেক পেঁচা আছে যে, যেমন ধরো কথা যে ঘুরডি উড়ায় না, ঘুরডি বলো, ঘুরডি যে উড়ানো হয়, ওই ঘুরডির সুতা তোমার থেকে লম্বা না তোমার থেকে ছোট? অবশ্যই লম্বা। অনেক লম্বা না? অথচ তোমার হাতের মুঠায় থাকে না? হ্যাঁ। যদি একটা কাঠির সাথে পেঁচা না, কিন্তু ওরা তুমি হাত দিয়ে ধরে রাখতে পারবা, তাই কিনা? কিন্তু ওরা লম্বায় কত, চিন্তা করো। তাহলে কি, তাহলে পেঁচায় থাকার কারণে এটা ছোট্ট হয়ে আছে না? সেরকম আমাদের যে ক্রোমাটিন, সেই ক্রোমাটিন যেখানে ডিএনএ আছে আর হিস্টোন নামক প্রোটিন আছে, এইটা লম্বায় আমাদের থেকে 3 গুণ লম্বা, কিন্তু এত বেশি পেঁচায় আছে, যার জন্য বেশি পেঁচায় থাকার কারণে ছোট্ট জায়গার মধ্যে আটানো গেছে। এখন সেটা পেঁচায় থাকে কেন সেটা হচ্ছে যে হিস্টোন নামক প্রোটিন, জাল প্রোটিন দিয়ে পেঁচানো থাকে। সেটা একটু খেয়াল করো যে এই হিস্টোন, মনে করো এই লালগুলো হলো হিস্টোন, লালগুলো মনে করো হিস্টোন, লালগুলো হলো হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের সাথে, মানে জাল প্রোটিনের সাথে ডিএনএ ভাবে পেঁচায় থাকে। কারণটা হলো ডিএনএ তো অনেক লম্বা, এত লম্বা জিনিসকে তুমি যদি এমনি ফেলে রাখো, তাহলে কি হবে? একটার সাথে আর একটা দলা পাকিয়ে যাবে না? যেমন ওই যে ঘুরডি উড়ানোর সময়, ঘুরডি যদি তুমি ওই যে যেটা লাটাই বলে, তাই না? লাটার সাথে পেঁচা রাখা হয় না? তো লাটার সাথে কেন পেঁচা রাখা হয়? এমনি রাখলেও তো হয়, এমনি রাখলে হবে?
এমনি গেলে সুতা জোর পেঁচা যাবে না। তাই ওই কারণে মানুষ কি করে, লাটার সাথে পেঁচা রাখে। তো আল্লাহ তাই করছে যে যেহেতু ডিএনএ অনেক লম্বা, এই লম্বা জিনিসকে একটা লাটাইয়ের সাথে পেঁচা রাখতে হবে। এই লাটাইটাই হলো হিস্টোন। এই লাটাইটা কি? হিস্টোন। এই হিস্টোনটার নামই হলো, এটাই হলো হিস্টোন। আর এই হিস্টোনের বাংলা অর্থ জাল, কারণ জাল তৈরিতে ভূমিকা রাখছে। এটা জালের মতো পেঁচায় আছে, জাল যেমন পেঁচা থাকে না, এটা জালের মতো পেঁচায় আছে। তাহলে এটা হিস্টোন আর এটা হলো ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। তাহলে এই দুইটা মিলে কিন্তু ক্রোমাটিন। এই দুটো মিলে কি? ক্রোমাটিন। এই দুটো মিলে ক্রোমাটিন। বুঝতে পারলা কি না? না বুঝতে পারলে বলো। যারা বুঝতে পারছো বিষয়টা একটু আগে নোট করে নাও, এগুলো ইন্টারমিডিয়েটও লাগবে। মেডিকেল অ্যাডমিশনে এরকম কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন গুলা তুমি যদি মিনিং গুলো না বুঝো তাহলে অ্যান্সার করতে পারবে না। বুঝতে আমার কাছে যারা পড়ে তারা ম্যাক্সিমাম মেডিকেলে চান্স পায়, এটাও একটা কারণ। কারণ হচ্ছে যে আমি বেসিক গুলো শিখাই দিই, ওই জন্য যেইভাবে কোশ্চেন আসুক ও কিন্তু বুঝতে পারে। আচ্ছা, তাহলে এটা আশা করি হয়ে গেছে তোমরা, তাই না? বুঝছো তো? আচ্ছা, এখন কথা হলো যে এবার আরেকটা লজিক জানবো আমরা। এখন এই যে এটা ধরো এটা, এখন যদি কোষ বিভাজন হয় তখন তো আমরা জানি আস্তে আস্তে খাটো মোটা হয়। যখন খাটো মোটা হয় তখন কি হয়, এই যে দল মানে জড়াতে থাকে, মানে একটার সাথে একটা মিশে যেতে থাকে, মিশে যে খাটো মোটা হয়। কিন্তু একটার সাথে একটা দল পাকিয়ে যাবে না, কারণ সবার সাথে কিন্তু কি আছে, হিস্টোন প্রোটিন আছে। সবার সাথে হিস্টোন প্রোটিন আছে। এবং এই সুতাগুলো তো ডিএনএ এর বাইরের দিকটা থাকে নেগেটিভ চার্জ, ডিএনএ এর বাইরের দিকটা থাকে নেগেটিভ চার্জ, আর হিস্টোন হলো পজিটিভ চার্জ। এগুলো ইন্টারমিডিয়েটে শিখাবো, নেগেটিভ চার্জ কি, পজিটিভ চার্জ কি। হ্যাঁ, এখন এটা না দিলে হবে, খালি এটা জানো। এই জন্য ডিএনএ এর সাথে পেঁচা হয়ে যাবে না। তো এখন কথা হলো, যখন এটা হচ্ছে খাটো মোটা হওয়ার দরকার হয় তখন এরা কাছাকাছি চলে আসে। এরকম কাছাকাছি চলে আসছে, আরো বেশি কাছাকাছি আসবে, মানে একসাথে ধরো 4টা 6টা 8টা 10টা এরকম কাছাকাছি চলে আসে। তখন এটা অটোমেটিকলি খাটো আর মোটা হয়, তখন অটোমেটিকলি এটা খাটো আর মোটা হয়, খাটো আর মোটা হয়। তখন এটা হয়ে যায় ক্রোমোসোম, কাছাকাছি আসার জন্য। এখন কথা হলো যে প্রকৃত কোষে তো আমরা দেখলাম যে প্রকৃত কোষে আছে হচ্ছে যে হিস্টোন, কিন্তু আদি কোষের ক্ষেত্রে বলছে আদি কোষে হিস্টোন নামক প্রোটিন থাকে না। কেন থাকে না এবারে সেটা একটু জানো। আদি কোষে হিস্টোন প্রোটিন থাকে না বা কেন থাকে না, এই না থাকার মেইন কারণটা হলো এই যে আমি তোমাকে ওই যে লাটাইয়ের সাথে সুতা, এটা বিশাল বড়, তাই তুমি লাটাইয়ের সাথে পেঁচে রাখতে। এখন আমি তোমাকে এইটুক সুতা দিলাম, তুমি কি ওইটুক সুতা লাটাইয়ের সাথে পেঁচাবা? বলবে এইটুক সুতা তো দলা পাকা যাবে না, এমনি নিয়ে যাবে, কথা হবে। ওরা কি তুমি পেঁচাবা না। তো এখন আদি কোষদের যে ক্রোমাটিন, ওদের যে ডিএনএ, ওখানে হিস্টোন দেওয়ার দরকার হয় না, ওখানে হিস্টোন দেওয়ার দরকার হয় না। কেন দরকার হয় না? কারণ ওরা খুবই ছোট, এবং ছোট হওয়ার কারণে ওরা জাস্ট গোল হয়ে থেকে যায়, গোল হয়ে থেকে যায়। এটা কি শুধু ডিএনএ, এর সাথে কোনো, এটা কি শুধু ডিএনএ, এর সাথে কোনো হিস্টোন প্রোটিন নাই। কেন নাই? কারণ এটা এত ছোট, এইটা তো আর তোমার পেঁচা যাওয়ার সুযোগ নাই। এটা এমনি ছোট জিনিস, এমনি বৃত্তাকার করে রেখে দিচ্ছে। বুঝলি? বুঝতে পারলে কি না? বুঝলে? আচ্ছা, আদি কোষের ডিএনএ এতই ছোট, এত ছোট জিনিস তো আর একে অপরের সাথে প্যাচ খায় যাওয়ার সুযোগ নাই, ছোট জিনিস হলে। তাই এর কোনো হিস্টোন প্রোটিন দিয়ে তোমার জাল তৈরি করার দরকার নেই। ছোট্ট জিনিস বৃত্তাকার করে রেখে দিচ্ছে, বুঝলি? বুঝতে পেরেছো? এখন বড় সুতা হলে তো ওটা একটার সাথে একটা প্যাচ লাগে যাবে না, ওই জন্য ওটার জন্য একটা আলাদা প্রোটিনের সাথে পেঁচায় রাখা হয়েছে, ওটা হিস্টোন। তাহলে ওই জন্য নাম হচ্ছে হিস্টোন। হিস্টোন মানে কি? জাল প্রোটিন। বুঝা গেল কি? যেমন আমরা হচ্ছে যে কাজ করে সেই অনুযায়ী বলি যে ধরো কাজে খুব দক্ষ, আমরা বলি দক্ষ লোকটাকে ডেকে নিয়ে আসো। তাহলে এই প্রোটিনের নাম, যেহেতু জাল তৈরিতে ভূমিকা রাখে, ওই জালের মতো পেঁচাই থাকে ডিএনএ, তাই ওর নাম হলো হিস্টোন। হিস্টোন মানে জাল প্রোটিন। তাহলে আদি কোষে কেন, এখন পরীক্ষায় ক্ষয়ের জন্য যদি আসে,
আদি কোষে কেন হিস্টোন প্রোটিন নাই, ক্ষয়ের জন্য আসলো। সরাসরি তো খ তো সরাসরি বই থেকে দিবে এমন না, তাই না, তোমার জ্ঞানের উপরে আসলো। তাহলে শুধুমাত্র তোমরাই লিখতে পারবা যারা আমার কাছে পড়েছো, আর যারা আমার কাছে পড়ে না তারা কিন্তু জিন্দিগিতেও লিখতে পারবে না। বুঝা গেল কি? প্রশ্ন দেখে মাথা ঘুরে। প্রশ্ন থেকে মাথা ঢুক করে দেবে, একবারে বইয়ের মধ্যে হাগিয়ে মধ্যে ঢুকবে। হ্যাঁ, বুঝতে পারছো? যত বড় বিখ্যাতই হোক, কারো কাছে কেউ এগুলো শেখায় না। বইয়ের বাইরে একটা অক্ষর তোমাকে শেখাবে না। কিন্তু ইংরেজি পড়ার সময় আমরা কিন্তু প্রত্যেকটা বাংলা অর্থ জেনেই পড়ি। ইংরেজি বইয়ে কি তোমার বাংলা অর্থ দেওয়া থাকে? শেখার সময় তো সব আমরা বুঝে বুঝে পড়ি, তাই কি না? কিন্তু বায়োলজি পড়ার সময় তখনই হচ্ছে বায়োলজির সাথে বিশ্বাসঘাতকতা, কোনো কিছু না বুঝে ডাইরেক্ট মুখস্থ। তো এইগুলো কাহিনী। তাহলে আমরা বলবো আদি কোষদের হিস্টোন প্রোটিন থাকে না, কারণ হচ্ছে আদি কোষের ডিএনএ এত ছোট যে এটা পেঁচিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। খুবই ছোট ডিএনএ হওয়ার কারণে এর সাথে হিস্টোন প্রোটিন থাকে না। উত্তর শেষ। বুঝতে পারছো? এই তাহলে এইটুকু ছাড়া বাকি তোমার আর কোনো সমস্যা থাকার কথা না। দেখো যে আদি কোষের ওই কথাটাই আমরা একটু দেখো, যে প্রকৃত কোষের এখানে দেখো যে এই যে ডিএনএ, ক্রোমোজোমের ডিএনএ, প্রোটিন, হিস্টোন। আচ্ছা, ডিএনএ প্রকৃত কোষে আরেকটা কথা বলা হচ্ছে, সেটা হলো প্রকৃত কোষে শুধু হিস্টোন প্রোটিন যে থাকে তা না, এছাড়াও আরেকটা অতিরিক্ত প্রোটিন থাকে যার নাম নরমালি প্রোটিন বলা হচ্ছে। সেই প্রোটিনগুলো কিন্তু হিস্টোন না, সেগুলো আশপাশে থাকে, এর আশপাশে কিছু প্রোটিন থাকে, এর আশপাশে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো মূলত এনজাইম হিসেবে কাজ করে। তাহলে ভিতরেরটা কি? ভিতরেরটা হলো হিস্টোন প্রোটিন, বাইরের দিকে যে প্রোটিন থাকে এই প্রোটিনকে তুমি আবার নন হিস্টোন প্রোটিন বলতে পারো। কিছু কিছু আদি কোষে নন হিস্টোন প্রোটিন থাকতে পারে, কিছু কিছু আদি কোষে নন হিস্টোন প্রোটিন থাকতে পারে, কিন্তু হিস্টোন প্রোটিন আদি কোষে কখনোই থাকবে না, দরকারই তো নাই। বুঝলি? তুমি একটা সুতা সরাসরি রেখে দিতে পারো, বা সুতাকে তুমি একটু কাগজে মুড়ে রেখে দিতে পারো। হ্যাঁ, লাটাইয়ের সাথে তো আর তুমি পাশে বেলা ছোট্ট জিনিস, তাই কি না? তাহলে প্রকৃত কোষে বলছে হিস্টোন থাকে, ডিএনএ থাকে এবং অতিরিক্ত একটা প্রোটিন থাকে। এই প্রোটিনটা মূলত আসলে, যদিও তোমাদের বইয়ে লেখা নাই, কিন্তু এই প্রোটিনটা আসলে কি? নন হিস্টোন। এটা হলো নন হিস্টোন, কারণ এটা কোনো জাল তৈরি করে না। বাকিগুলো আশা করি বুঝতে পারবে। দেখো এখানে তোমার প্রকৃত কোষ কাকে বলে? চট্টগ্রাম বোর্ড 23 সালে কয়ের জন্য আসছিল। বিগত বছরগুলোতে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা চাইলে বইয়ের বাম দিকে লিখে নিতে পারো কেমন কেমন ধরনের কোশ্চেন আসে আদি কোষ আর প্রকৃত কোষ থেকে। যেমন হলো তোমার আসছে কুমিল্লা বোর্ড 21 সালে এরকম একটা কোশ্চেন, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? বইয়ের বাঁকাতে লিখতে পারো। এই দুইটা পয়েন্টের মধ্যে থেকে কি কোশ্চেন আসছে? এই দুইটা পয়েন্টের মধ্যে আসছে কি, নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করে কোষ কত প্রকার? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? তার উত্তর কি? 2 প্রকার। ওই যে নিউক্লিয়াস, হ্যাঁ এই। তাহলে এটা কুমিল্লা বোর্ড 21 সালে আসছে। আবার দেখো আরেকটা যে আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? রাজশাহী বোর্ড 22 সালে, দিনাজপুর বোর্ড 16 সালে আসছে। রাইবোজোম। হ্যাঁ, রাইবোজোম। জি স্যার, কি বলবেন? আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? রাইবোসোম। আচ্ছা, তাহলে আমরা তো আদি কোষে আমরা তো এটা জানি যে যদি কোথাও ডিএনএ থাকে, ডিএনএ থাকা মানেই সেখানে রাইবোজোম থাকতেই হবে, মাস্ট, কারণ ডিএনএ কাজ রাইবোজোম করে, তাই না? তাহলে আদি কোষে কিন্তু যে রাইবোজোম থাকবে। অনেক সময় পরীক্ষায় এইভাবে কোশ্চেন হয় যে মানে এমন একটি অঙ্গাণু যেটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু, তাহলে কি বলবো? রাইবোজোম। কোষের সর্বজনীন অঙ্গাণু কোনটি? তাহলে বলবো রাইবোজোম। কেন সর্বজনীন? কারণ এটা হলো আদি কোষে থাকে,
প্রকৃত কোষেও থাকে। আবার উত্তর এরকম দিও না যে এটা তোমার উদ্ভিদ কোষে থাকে, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে, তা কিন্তু না। রাইবোজোম আদি কোষে থাকে, প্রকৃত কোষেও থাকে। তাহলে এটা হলো রাইবোজোম হচ্ছে, তাহলে রাইবোজোম আদি কোষে থাকবে। আর এর আগে তো বলছি যে একটা কোষ হতে গেলে 4টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, তাহলে সেটা কোষ। কি কি? ডিএনএ আরএনএ, রাইবোসোম, আর হচ্ছে সাইটোপ্লাজম বা এনজাইম। আরএনএ না ডিএনএ, ডিএনএ বললে আর রাইবোজোম আরএনএ লাগবে না। তবে কিছু কোষে যদি ডিএনএ না থাকে তাহলে আরএনএ থাকতে পারে। হ্যাঁ, তবে হচ্ছে যে 4টা উপাদানের মধ্যে আমরা ডিএনএ বলবো, রাইবোজোম বলবো, আবরণ বলবো, এনজাইম বা সাইটোপ্লাজম। তাহলে আদি কোষটা একটা কোষ, তাই না? ভাইরাস তো আর কোষ না, ওই জন্য ভাইরাসে কিন্তু রাইবোজোম নাই, ভাইরাসে রাইবোজোম নাই। আচ্ছা, এবার দেখো আরেকটা কোশ্চেন আসছিল, প্রোক্যারিওটিক জীব কোনটি? প্রোক্যারিওটিক জীব কোনটি, এটা আসছিল। হ্যাঁ, এটা তো জানো, সায়ানোব্যাকটেরিয়া, নিরাময় শৈশল, এটা আসছিল। আচ্ছা, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 22 সালে। তাহলে এইটুক জায়গার মধ্যে থেকে দেখো 3টা কোশ্চেন আসছে বিগত বছরে বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, এবার দেখো দেহ কোষ বা সোমাটিক সেল। দেহ কোষ বা সোমাটিক সেল, তো সোমা মানে তো দেহ বা বস্তু। সোমা মানে কি? দেহ বা বস্তু। সোমা মানে দেহ বা বস্তু, দেহ বা বস্তু। সোমা মানে দেহ বা বস্তু। তার মানে হচ্ছে যে দেহ কোষ